হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, যার নাম হচ্ছে কেমিক্যাল বন্ডিং। তো এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এসএসসি লাইফে এটা আমরা পড়ে আসি এবং আমাদের অনার্স লাইফে এটা লাগে, এবং শুধুমাত্র অনার্স লাইফ না, চাকরির ক্ষেত্রে এটা লাগে। আর যারা স্পেশালি যারা হচ্ছে আমরা এই যে যে কেমিক্যাল রিয়াকশন যেটা আমরা স্টাডি করব, এই কেমিক্যাল রিয়াকশন গুলো, এই রিয়াকশন গুলো আসলে কিভাবে হচ্ছে, রিয়াকশনের যে বন্ধন ভাঙা, বন্ধন গড়া, সমস্ত কিছু কিন্তু আসলে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে আছে সবকিছু শেয়ার করছে। তার মানে তুমি যদি কোভ্যালেন্ট বন্ড ঠিক মতো না পড়ো, তাহলে কিন্তু ঝামেলা আসবে। তো এই জন্য এই টপিকটা আসলে বলতে গেলে আমাদের অবহেলিত একটা টপিক। তো দ্যাটস ওয়াই আমরা আসলে ডিসকাস করতেছি। তো অলমোস্ট মোটামুটি 20 থেকে 25টা লেকচার লাগতে পারে এই টপিকটাতে। আশা করি আমাদের সমস্ত কনসেপ্ট A to Z ক্লিয়ার হয়ে যাবে, যত আমাদের অ্যাডভান্স টপিক আছে না কেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো ওকে, শুরু করতে পারি আজকে আমরা আমাদের হচ্ছে লেকচার। তো আমাদের হেডিং দেখতে পাচ্ছেন যে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন, এটা হচ্ছে আমাদের হেডিং। তাহলে আমরা প্রথমেই ডিসকাস করি। মনে করেন, ধরেন আমার কাছে একটা মলিকুল আছে এ এবং হচ্ছে বি। তো এর মাঝখানে একটা বন্ড দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই বন্ডে আমরা সবাই জানি যে ইলেকট্রন এখানে দুইটা শেয়ার হয়। এখন এই যে ইলেকট্রনের শেয়ারিং, এটাকে আমরা কোভ্যালেন্ট বন্ড বলবো? আচ্ছা, কোভ্যালেন্ট বন্ড আসলে ইলেকট্রন শেয়ারিং। কোভ্যালেন্ট বন্ড আমরা বলবো আসলে অরবিটালের ওভারল্যাপিং। অরবিটালের ওভারল্যাপিং কে বলা হয়, আমরা বলবো কোভ্যালেন্ট বন্ড। এটা এক্সাক্ট। কেউ যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ কোভ্যালেন্ট বন্ড, আনসার হচ্ছে অরবিটালের ওভারল্যাপিং। এবার শোনো, তাহলে এখন দেখো কিভাবে হইতে পারে। তাহলে ধরো এর সাথে এই বি এর ওভারল্যাপিং হতে, এই যে এর হচ্ছে অরবিটাল এরকম আর বি এর অরবিটাল এরকম, তো এই যে ওভারল্যাপিং যেটা হইতেছে, এটাকে আমরা বলবো আসলে কি, কেমিক্যাল বন্ড, বা আমরা বলবো কোভ্যালেন্ট বন্ড, বা অনেকে এটাকে বলে কোভ্যালেন্সি বলা হয়। এখন শোনো, নেক্সট দেখো, ধরো আমার কাছে এ আছে। এখন এ এর মধ্যে মনে করো একটা ইলেকট্রন আছে, আর বি যে অ্যাটমটা আছে এর ফাঁকা অরবিটাল আছে। তাহলে এই একটা ইলেকট্রনের সাথে এর ফাঁকা অরবিটালে ওভারল্যাপিং হইতে পারে, যেটাকে আমরা বলবো কোভ্যালেন্ট বন্ড। আবার আমার কাছে এ আছে, এ হচ্ছে আমাদের অরবিটাল, আর ধরেন আমার কাছে বি আছে, এ হচ্ছে তার অরবিটাল। এখন এমন হইতে পারে যে এখানে দুইটা আছে ইলেকট্রন, আর বি এর কোনো ইলেকট্রনই নাই, ফাঁকা আছে। তো এটাকে বলবো আমরা কোভ্যালেন্ট বন্ড। নেক্সট, এবার ধরেন আমার কাছে আছে এ। আচ্ছা ফাইন, এবার আমার কাছে এখানে একটা ইলেকট্রন আছে, এবার বি আছে, বি এরও একটা ইলেকট্রন আছে, বাট এবার অপোজিট স্পিন। তাহলে এদের মধ্যেও ওভারল্যাপিং, যেটা আমরা সচরাচর করি কোভ্যালেন্ট বন্ডে, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ড। ফাইন। এখন আবার আরেকটা বন্ড এমন হইতে পারে, ধরেন এ আছে, তাহলে এ এর হচ্ছে আমাদের একটা ইলেকট্রন আছে, আবার বি আছে, এই বি এরও একটা ইলেকট্রন আছে অপোজিট স্পিনে। ফাইন। এবার সি আছে, আরেকটা অ্যাটম, তাহলে সি এর হচ্ছে ফাঁকা অরবিটালের সাথে এখানে ওভারল্যাপিং হইতে পারে। এটাকেও বলবো আমরা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। এখন আসো, তাহলে আমরা যদি এটাকে বলা ট্রাই করি, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুইটা দেখেন সেন্টার, এ একটা সেন্টার, এ একটা সেন্টার। এটা বলবো আমরা টু সেন্টার, এক ইলেকট্রন দেখতে পাচ্ছি, তাহলে টু সেন্টার ওয়ান ইলেকট্রন বন্ড বলতে পারি এটাকে। আচ্ছা, পরেরটা আমরা এভাবে বলতে পারি, টু সেন্টার দুইটা ইলেকট্রন দেখেন আছে, তার মানে টু ইলেকট্রন বন্ড আমরা বলতে পারি। আবার পরেরটা বলতে পারি হচ্ছে কি, যে টু সেন্টার টু ইলেকট্রন বন্ড বলতে পারি। বাট এটা একটু চিন্তা করেন তো, এটা কি বলতে পারি আমরা? এখানে দেখেন তিনটা দেখেন সেন্টার, এক, দুই, তিন। এর নাম আমরা বলবো থ্রি সেন্টার, সরি, থ্রি সেন্টার। নাম বলবো আমরা থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ড। তার মানে এগুলা হইতে পারে। তাহলে বেসিক্যালি আমরা কোভালেন্ট বন্ড বলতে আসলে বোঝাবো কি, কোভালেন্ট বন্ড ইজ নাথিং বাট ওভারল্যাপিং অফ অরবিটাল। তাহলে আমরা লিখে ফেলি নামটা, যে ওভারল্যাপিং অফ অরবিটাল, ওভারল্যাপিং, ওভারল্যাপিং অফ অরবিটালস, বা অরবিটাল লিখি, ইজ কল্ড কোভ্যালেন্সি। কোভ্যালেন্সি, কোভ্যালেন্সি, এটাকে আমরা কোভ্যালেন্সি বলতে পারি। ঠিক আছে, কোভ্যালেন্সি আমরা বলতে পারি। তাহলে ওভারল্যাপিং এর নাম হচ্ছে কোভ্যালেন্সি, বা অনেকে এটাকে বলে কোভ্যালেন্ট বন্ড বলতে পারি আমরা। তাই? এবার আসো, তাহলে এই যে যে বন্ডিং গুলো হচ্ছে, যে একটা রিয়াকশনে বন্ধন ভাঙতেছে, বন্ধন করতেছে, তার মানে আমাদের যেটা স্টাডি করতেছে একটা রিয়াকশনকে, তার প্রপারলি কোভালেন্ট বন্ডের যে থিওরি আছে সেটা আমাদের প্রপারলি জানতে হবে। আর আমরা নাম শুনছি যে কার্বনের যোজনী দুই হইতেছে, কখনো চার হইতেছে, আবার ফসফরাস যোজনী তিন হচ্ছে, কখনো পাঁচ হচ্ছে, সালফার টু, চার মানে ফোর, তারপরে সিক্স, এনিথিং হচ্ছে। এগুলা কেন হচ্ছে? এটার রিজনটা আমরা আজকে ডিসকাস করার চেষ্টা করব, যে কেন কার্বনের যোজনী চার প্রদর্শন করে। আচ্ছা, বেসিক্যালি আমরা নেক্সট লেকচার দেখবো, বাট আমরা ফাউন্ডেশন পড়বো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে থিওরিটা ডিসকাস করব, এই থিওরিটাকে বলা হয় অরবিটাল থিওরি। টার্ম এখানে ডিসকাস করি, এটাকে বলা হয় কেমিক্যাল বন্ডের থিওরি, হচ্ছে নাম হচ্ছে অরবিটাল থিওরি। অরবিটাল থিওরি। ওকে, ফাইন। তো
বেসিক্যালি অরবিটাল থিওরিটা কি? তো অরবিটাল থিওরি পড়ার আগে আমরা জানি যে আমাদের কাছে মোট 4টা অরবিটাল আছে, তাই না? একটা হচ্ছে এস অরবিটাল, আচ্ছা, একটাকে আমরা বলবো হচ্ছে পি, আচ্ছা, আরেকটাকে বলবো আমরা ডি, আরেকটাকে আমরা কি বলি এফ, আরো আছে, ঠিক আছে, জি এইচ আই, যেগুলো আমাদের লাগে না, আমরা এটা ডিসকাস করতেছি, ফাইন। তো প্রথমে আমরা আজকে শুরু করব এস অরবিটাল দিয়ে। আমরা নেক্সট লেকচারে এস আর পি আজকে ডিসকাস করবো নরমালি, নেক্সট লেকচারে আমরা ডি এবং এফ এগুলো ডিসকাস করার চেষ্টা করবো, ফাইন। কিভাবে আমাদের ডেল বন্ড হয়, কিভাবে সাই বন্ড হয়, ঠিক আছে, পাই বন্ডটা আমরা জানি, তাই না, ফাইন। এখন আসেন, তো আমাদের কাছে এস অরবিটাল আছে, তাহলে এস অরবিটাল যেটা আছে আমরা ডিসকাস করি এস অরবিটাল নিয়ে। তো বেসিক্যালি এস অরবিটাল যেটা আছে এটার আমি যদি শেপের কথা বলি, তাহলে এর শেপটা কেমন হয়? এর শেপটা হয় সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে কি? সব দিকে সমান, রাইট? গোলাকার আমরা যখন বলি স্ফেরিক্যাল। যাই হোক, আমরা এটাকে লিখে ফেলেছি স্ফেরিক্যাল বা গোলাকার, স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল শেপ। এবং এখানে ইলেকট্রনের যে ক্লাউড বা ইলেকট্রনের ক্লাউডের যে ডিস্ট্রিবিউশন যেটা আছে এটা আসলে কেমন হয়? একদম হচ্ছে সিমেট্রিক্যাল হয়। স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন বা সিমেট্রিক্যাল লিখি, সমস্যা নেই, স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন, স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ক্লাউড, এটা হচ্ছে আমরা জানি সবাই। এরপরে আরেকটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে, আমরা বোঝাচ্ছি এটা জিনিস কি, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে যেহেতু স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন হচ্ছে ইলেকট্রনের স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন, তাহলে স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য যে এই যে একটা যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থেকে চার দিক থেকে যে ইলেকট্রন গুলো যেটা আসছে ক্লাউড সমান ভাবে আকৃষ্ট করবে, তার মানে এখানে আকর্ষণটা হবে সব দিক দিয়ে ইকুয়াল, তাই না? তাহলে লিখে ফেলে এই জায়গায় এই টার্মটা যে অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস ইজ ভেরি হাই। এই যে বেশ সব দিক দিয়ে সমান আকর্ষণ হওয়ার জন্য অ্যাট্রাকশনটা অনেক বেশি হয়। অ্যাট্রাকশন বেশি হওয়ার জন্য অনেক প্রপার্টিস আসলে এখানে চেঞ্জ হয়, বা আমাদের যে আমরা যে পড়ি যে বিভিন্ন ধরনের প্রপার্টিস এস অরবিটাল শো করতে পারে বা পি অরবিটাল শো করতে পারে, এটা আসলে এই জন্যই আসলে, ঠিক আছে, যে অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস ইজ ভেরি হাই, আমরা দেখবো কি প্রপার্টিস হতে পারে। ওকে, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ালো, ধরেন আমার কাছে একটা এরকম এস অরবিটাল আছে, দিস ইজ গোলাকার শেপ, মাঝখানে মনে করেন আছে নিউক্লিয়াস, রাইট? এবার আমি যদি পকেট থেকে ইলেকট্রনটা বের করে এখানেতেই পুশ করি, তাহলে ইলেকট্রন তো এরকম সব জায়গায় এরকম ডিস্ট্রিবিউট হয়ে যাবে, রাইট? সব জায়গায় যেহেতু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হওয়ার জন্য তাহলে এই যে নিউক্লিয়াস যেটা আছে এই নিউক্লিয়াসটা সব দিক থেকে সমানভাবে আকৃষ্ট করবে এই ইলেকট্রন গুলাকে, সব দিক দিয়ে সমানভাবে আকৃষ্ট করবে, ওকে, সব দিক দিয়ে সমানভাবে আকৃষ্ট করবে। তাহলে এই আকর্ষণ সব দিক দিয়ে সমান হচ্ছে, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং জিনিস, ওকে। তাহলে তাহলে এই যে যে অ্যাট্রাকশন সব দিক দিয়ে সমান হচ্ছে, এটার পিছনে বা এটার জন্য কয়েকটা প্রপার্টিস ডেভেলপ হয়, বলা হয়, আমরা বলি পেনিট্রেশন ইফেক্ট, আর একটাকে বলা হয় শিল্ডিং ইফেক্ট। নর্মালি আমরা কিন্তু পেনিট্রেশন ইফেক্ট করি না, বাট অ্যাকচুয়ালি এই যে শিল্ডিং ইফেক্টের নাম আমরা শুনছি, এটা কিন্তু আসলে পেনিট্রেশন ইফেক্টের একটা ফলাফল, ঠিক আছে, একটা ফলাফল বা আউটকাম বলতে পারি আমরা। তো তাহলে আমরা টপিকটা লিখে ফেলি, সেটা হচ্ছে পেনিট্রেশন অ্যান্ড শিল্ডিং, পেনিট্রেশন অ্যান্ড শিল্ডিং খুবই ইম্পর্টেন্ট টার্ম। এখানে আসলে মেন ফায়দা লুকে আছে, যে আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন, তাই না, একটা ইলেকট্রন হওয়ার সত্ত্বেও যখন আমরা বোর মডেল করি সেখানে বিভিন্ন ধরনের সিরিজ দেখা যায়, তাই না, লাইমেন, পাওয়ার, ক্রিস্টেন, তাই না, বাকেট, ফোনস, হামফ্রি, সো মেনি, কিভাবে সম্ভব হচ্ছে আমরা চিন্তা করছি, করি নাই। তাহলে এটার রিজন আছে, আসলে উত্তর দিবে এই পেনিট্রেশন ইফেক্ট। তাহলে পেনিট্রেশন অ্যান্ড শিল্ডিং, হ্যাঁ, শিল্ডিং, পেনিট্রেশন অ্যান্ড শিল্ডিং ইফেক্ট, ওকে। তো এটা কি জিনিস? তাহলে পেনিট্রেশন ইফেক্টটা কি? পেনিট্রেশন খুবই সুন্দর টপিক, আচ্ছা ফাইন। তো মনে করো, ধরো আমার কাছে আছে হচ্ছে এটা নিউক্লিয়াস, আর এটা হচ্ছে আমাদের ওয়ান এস, রাইট, ওয়ান এস, ওয়ান এর সাথে ভিতরে থাকে। আচ্ছা, এরপরে ধরো এটা হচ্ছে আমাদের কাছে আছে টু এস, গোলাকার, ঠিক আছে, টু এস, ভালো হলো না, মনে করো একদম পারফেক্টলি। আচ্ছা, এবার আমরা সবাই জানি যে ওয়ান এস এবং টু এস এর মাঝখানে কিন্তু একটা নোড থাকে, এ হচ্ছে ধরো আমরা নোড, এই রিজনটাকে আমরা বললাম হচ্ছে নোড, ওয়ান এস এবং টু এস এর মাঝে, এটা হচ্ছে আমাদের এই সেই নোড, ওকে, এটা হচ্ছে আমাদের নোড, ফাইন, ওকে। এবার আমরা সবাই এটাও জানি যে এটা ধরো হচ্ছে আমাদের নিউক্লিয়াস হয়, তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের ওয়ান এস এর হচ্ছে কি বলবো, ওয়ান এস এর হচ্ছে রেডিয়াস, এটাকে বলবো হচ্ছে আর ওয়ান, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের টু এস এর রেডিয়াস, ঠিক আছে, টু এস এর রেডিয়াস, যেটা আমি বললাম হচ্ছে আর টু, এটাকে বললাম আমরা আর টু, ফাইন, ওকে। এবার আমরা যেটা করলাম, এবার আমার পকেটে আছে মনে করো ইলেকট্রন, আমার পকেটে আছে ইলেকট্রন, এবার আমরা ইলেকট্রনটা বের করলাম,
বের করার পরে ধরো আমি এখানে হচ্ছে ভিতরে প্রবেশ করলাম। যদি এস আছে নিউক্লিয়াসের খুবই কাছে, তাহলে এস নিউক্লিয়াসের কাছে থাকার জন্য ইলেকট্রনকে কি করবে, সব দিকে সমানভাবে আকৃষ্ট করবে। এটা ছিল 1s, তাই না? এটা ছিল 1s, এটা ছিল কি 2s, বা এটা হচ্ছে 2s। আচ্ছা, তাহলে আমি 1s এর মধ্যে প্রবেশ করলাম, আবার এটা হচ্ছে 2s এর মধ্যে প্রবেশ করলাম। ফাইন, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন আমরা আসতেছি। এবার যখন প্রবেশ করালাম না, এখন যেহেতু এস গোলাকার, তাহলে নিউক্লিয়াস মাঝখানে আছে, তাহলে সব দিক থেকে সমানভাবে আকৃষ্ট করবে। তাহলে সব দিক দিয়ে সমানভাবে আকৃষ্ট করার জন্য কি হচ্ছে, এই নিউক্লিয়াস তখন কি হচ্ছে, আকর্ষণ করার জন্য এই এস অরবিটালটা ভিতরের দিকে প্রবেশ করবে। ভিতরে দিকে যদি প্রবেশ করে, দেখেন তো এইটা হচ্ছে তখন তাহলে এস এর নিউ বাউন্ডারি। এর হচ্ছে আমাদের ভিতরে প্রবেশ করলো, এটা হচ্ছে আমাদের এস এর নতুন বাউন্ডারি। আচ্ছা, টু এস এও তো সিমিলার স্ফেরিক্যাল হওয়ার জন্য এটাও কি ভিতরে প্রবেশ করবে, তাহলে এটা হচ্ছে আমাদের টু এস এর নিউ বাউন্ডারি। টু এস এর নিউ বাউন্ডারি। ফাইন, ফাইন। এবার আসেন হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন। এখন আমি যদি আমরা প্রশ্ন করি, দেখেন তো এই কমন যে রিজনটুকু আছে, এই কমন রিজনটুকু, এই কমন রিজনটুকু আসলে কার? এই রিজনটুকু আসলে কার হওয়ার কথা ছিল? আনসার হওয়া উচিত টু এস এর, তাই না? কারণটা হচ্ছে এই এখান থেকে এটুকু হচ্ছে টু এস এর রিজন, ঠিক কিনা? তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো, তার মানে ভিতরে অর্থাৎ টু ওয়ান এস এর রিজনে টু এস এর ইলেকট্রন কিন্তু প্রবেশ করে গেছে, তার মানে ভেদ করে গেছে, যাকে বলা হয় পেনিট্রেশন। তার মানে ব্যাপারটা দাঁড়ালো এরকম যে যখন আউটার অরবিটালের ইলেকট্রন ডেন্সিটি যখন ইনার অরবিটালের রিজনের মধ্যে প্রবেশ করবে, তাকে বলা হয় পেনিট্রেশন। লিখে ফেলি এটা, ফয়েল ইলেকট্রন ক্লাউড অফ আউটার আউটার রিজন occupy outer region is called penetration. এটাকে আমরা বলবো পেনিট্রেশন ইফেক্ট। ওকে, খুব এটা বুঝতে পারছি আমরা। মানে বাইরের অরবিটালে যখন ইলেকট্রন ক্লাউড যখন ভিতরের দিকে প্রবেশ করবে, তাকে বলা হয় পেনিট্রেশন। আর মনে রাখতে হবে এটা কিন্তু মাল্টি ইলেকট্রন পলি ইলেকট্রন সিস্টেমের জন্য প্রযোজ্য, আবার কি তোমার হচ্ছে পলি অরবিটালের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। ফাইন, ওকে। এটা গেল পেনিট্রেশনের জন্য হলো কি আসলে, হলো কিন্তু এনার্জি লেভেল, যে এনার্জি গ্যাপটা কিন্তু কমে যাচ্ছে, 1s এবং 2s এর মধ্যে গ্যাপ কিন্তু কমে যাচ্ছে, রাইট? থিঙ্ক করতেছে, প্রবেশ করতেছে। আচ্ছা, এবার আমরা আসি এই জায়গায়, না মোটামুটি পেনিট্রেশন বুঝলাম। এবার আসো হচ্ছে শিল্ডিং। শিল্ডিং দেখো কি জিনিস আমরা ডিসকাস করার চেষ্টা করি। এবার আসি হচ্ছে আমরা শিল্ডিং। এবার আসি হচ্ছে আমরা শিল্ডিং, শিল্ডিং ইফেক্ট। ওকে, শিল্ডিং ইফেক্টটা কি? আচ্ছা, মনে করেন আচ্ছা, তোমরা যখন ইলেকট্রন প্রবেশ করে নাই, তখন 2s এবং 2p এর মধ্যে এনার্জি গ্যাপ কি ছিল, কিন্তু সমান। মানে ইলেকট্রন প্রবেশ করাই নাই। প্রবেশ করালে কি হবে আমরা দেখতেছি। ধরেন এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের 2s এর রিজন, ফাইন। আর 2s এর মধ্যে কিন্তু 2p ও আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 2p, কারণ এখানে দুইটা অরবিটাল হওয়া সম্ভব, 2s এবং 2p, উপশক্তি যেটাকে আমরা বলি। আচ্ছা, এবার আমার কাছে মনে করেন হচ্ছে কি আছে, আমার কাছে মনে করেন হচ্ছে পকেটে ইলেকট্রন আছে। এবার আমরা ইলেকট্রনটা এটার ভিতরে প্রবেশ করালাম। এটা ছিল 2s, এটা কিন্তু 2s, রাইট? এটা হচ্ছে আমাদের কি 2p। প্রবেশ করালাম, ফাইন, প্রবেশ করালাম। এবার প্রবেশ করালাম, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, যেহেতু এস গোলাকার, গোলাকার হওয়ার জন্য নিউক্লিয়াস এই ইলেকট্রন গুলাকে সব দিক থেকে সমানভাবে আকৃষ্ট করবে। আকৃষ্ট করার জন্য এসটা কিন্তু ভিতরের দিকে প্রবেশ করতেছে। এস যেহেতু ভিতরের দিকে প্রবেশ করতেছে, আচ্ছা, ভিতরে প্রবেশ করার জন্য এই এস অরবিটালের যে আকর্ষণটা, এটা কিন্তু বাইরের দিকে এটা কম যাবে, বাইরে কম যাবে না, কেন কম যাবে? আচ্ছা, এবার এভাবে চিন্তা করেন, মনে করেন এখানে একটা লাইট জ্বলতেছে, এই লাইটের উপরে আমরা একটা পর্দা দিয়ে রাখছি। যদি পর্দা দিয়ে রাখি, তাহলে এই লাইটের যে আমাদের ইন্টেন্সিটিটা বা তীব্রতাটা বাইরে দিয়ে কিন্তু কম হবে, ভিতরে কিন্তু বেশি হবে, রাইট? বাইরে কম হবে। মানে ব্যাপারটা দাঁড়ালো কি, তার মানে এই লাইটের ইন্টেন্সিটি বাইরে যেহেতু কম হচ্ছে, কম হওয়া মাত্রটা কি, তো এই যে বাইরের যে আমার বাতিতে আমাদের যে প্রবণতা, সেটা কিন্তু বাইরে এবং ভিতরে কিন্তু সেম না। অর্থাৎ যেটা নিউক্লিয়াস থাকে, তাহলে এই নিউক্লিয়াসের উপরে যদি একটা পট্টি দিয়ে রাখি, তাহলে এই পট্টি দিয়ে রাখা মানে ধরো লাইট জ্বলতেছে, পট্টি দিয়ে রাখার অর্থটা হচ্ছে এই নিউক্লিয়াসের আকর্ষণ তখন বাইরের দিকে কম যাবে, কম যাবে। তো ব্যাপারটা এরকম দাঁড়ালো, তাহলে এই নিউক্লিয়াসকে ইলেকট্রনটা শিল্ড করে রাখছে, শিল্ড, এটা আমরা বলি হচ্ছে শিল্ডিং ইফেক্ট। বোঝা গেল? এই হচ্ছে কথা। তার মানে এখন হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, তার মানে 2s টা কিন্তু ভিতর দিকে প্রবেশ করতেছে। এবার আমরা 2p এর মধ্যে ইলেকট্রন প্রবেশ করালাম। যখনই প্রবেশ করালাম না, যেহেতু s বেশি আকর্ষণ করছে, আর 2p তে আকর্ষণটা কিন্তু কম হচ্ছে, বাট এবার হবে বিকর্ষণটা বেশি। কেন? এই 2s এর যে ইলেকট্রন আছে এবং 2p এর যে ইলেকট্রন আছে, এটা তো বিকর্ষণও করবে, পরস্পর তো রিপালশন করবে।
রিপালশন করার জন্য এরা তখন বাইরের দিকে সরে যাবে, এনার্জি গ্যাপ তখন আরো বড় যাবে, মানে বেড়ে যাবে। বুঝছো? তার মানে যখন আমরা ইলেকট্রন প্রবেশ করাই নাই তখন এটা ছিল 2s এর এনার্জি লেভেল, এটাই ছিল 2p এনার্জি লেভেল। বাট যখন আমরা ইলেকট্রন প্রবেশ করালাম তখন কি হলো, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, তাহলে এটা হচ্ছে আমাদের 2s ভিতর দিকে প্রবেশ করলো আকর্ষণের জন্য, আর এটা হচ্ছে আমাদের 2p বাইরে চলে গেল বিকর্ষণ হওয়ার জন্য। তার মানে 2s এবং 2p এর মধ্যে এনার্জি গ্যাপ এবার কিন্তু বেড়ে গেল, তার মানে ডিজেনারেসি আর ঘটতেছে না, তাহলে ডিজেনারেসি কিন্তু লস হচ্ছে। তারপরে যখন ইলেকট্রন একের অধিক হবে তখন আমরা কখনোই বলবো না এখানে ডিজেনারেট অরবিটাল আছে, ঠিক আছে না, তখন এখানে নন ডিজেনারেট অরবিটাল সৃষ্টি হতে পারে। বোঝা গেছে? আচ্ছা, তার মানে এখানে যেটা হইলো, তাহলে এই যে এজ যেটা আছে এই এজটা কিন্তু নিউক্লিয়াসকে শিল্ড করে রাখছে, শিল্ড করে রাখছে, মানে এই যে বাধা দিয়ে রাখছে, পট্টি দিয়ে রাখছে, চাদর দিয়ে রাখছে। এই জন্য এই নিউক্লিয়াস আকর্ষণ বাইরে কম হবে। তার মানে নিউক্লিয়াসে যদি 10টা যদি প্রোটন থাকে তাহলে 10টা প্রোটনকে কিন্তু 10টা প্রোটন এই 10টা ইলেকট্রনকে সমানভাবে কিন্তু সব দিকে আকর্ষণ করবে না। অর্থাৎ ভিতরের ইলেকট্রনগুলোকে বেশি আকর্ষণ করবে, বাইরের কিন্তু কম আকর্ষণ করবে। তার মানে আমরা এখানে এই জন্য আমরা পড়ি নেট নিউক্লিয়ার চার্জ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এই টার্মটা আমরা পড়ি, যাকে বলা হয় জেড ইফেক্টিভ। আমরা সামনে ডিসকাস করবো এটা কিভাবে আসে। ওকে, তাহলে এই হচ্ছে কথা, আমাদের শিল্ড করে রাখছে। তাহলে কি হওয়ার জন্য, তার মানে এখানে কিন্তু আকর্ষণ কম হচ্ছে, এই জন্য রিপালশন এখানে কি হচ্ছে, বেশি হচ্ছে। রিপালশন হাই, অ্যাট্রাকশন কি হবে এখানে, লো হচ্ছিল, রাইট, লো হচ্ছিল, অ্যাট্রাকশন কম হচ্ছিল। তার মানে এবার কিন্তু এই যে এনার্জি গ্যাপ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, তার মানে এখানে ডিজেনারেসি লস হচ্ছে। তাহলে এখানে বলতে পারি আমরা যদি পলি ইলেকট্রন সিস্টেম হয় তাহলে বলতে পারি যে 2s, তাহলে 2s এবং 2p এর মধ্যে এনার্জি গ্যাপ আর সেম থাকবে না, ঠিক আছে, তাকে আমরা বলবো এখানে, ঠিক আছে, লস অফ ডিজেনারেসি, ডিজে না, ঠিক আছে, রেসি অফ অরবিটাল। ওকে, এই হচ্ছে আমাদের কথা। ফাইন, তো এটাকে আমরা বলবো আসলে শিল্ডিং। তাহলে পেনিট্রেশন হলো কিভাবে, তাহলে আউটার অরবিটাল ইলেকট্রন যদি ভিতরে দিকে প্রবেশ করে ইনারের দিকে আসে তাকে বলবো আমরা হচ্ছে পেনিট্রেশন। আর যদি এই কি হয় যে এই এনার্জি গ্যাপ, একই শক্তি স্তরে যদি এনার্জি গ্যাপ বেড়ে যায় অরবিটাল গুলোর মধ্যে, বা সেম এনার্জি যেটা ছিল তাকে যদি স্প্লিট হয়ে ভাগ হয়, যদি 2s এবং যদি এরকম যদি হয় তাহলে 2p। এবার যদি এরকম হয় যে তোমার 2s এবং 2p এর মধ্যে সেম এনার্জি লেভেলে যদি এনার্জি গ্যাপ ক্রিয়েট হয়ে যায় তাকে বলবো আমরা শিল্ডিং। তাহলে শিল্ডিংটা কিন্তু অ্যাকচুয়ালি কনসিকুয়েন্স অফ পেনিট্রেশন। আমরা লিখতে পারি এখানে যে শিল্ডিংটা কিন্তু আসলে কনসিকুয়েন্স অফ পেনিট্রেশন এটা আমরা বলতে পারি, রাইট। হোপ এটা আমরা বুঝতে পারছি। এই টার্মটাকে আমরা অরবিটাল না দিয়ে এটাকে আমরা সাবশেল বলতে পারি, অরবিটাল না আছে এটা বলবো আমরা সাবশেল, এটাকে আমরা বলবো সাবশেল, ঠিক আছে, ফাইন, কারণ 2s এবং 2p তো সাবশেল। এবার আসেন, তাহলে এই যে যেগুলা হচ্ছে পেনিট্রেশন এবং শিল্ডিং, এটার উপর বেসিস করে আমরা কেমিক্যাল স্পিসিস কে দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে মনো ইলেকট্রন, একটা হচ্ছে পলি ইলেকট্রন। তাহলে লিখে ফেলি এখানে কেমিক্যাল স্পিসিস, কেমিক্যাল স্পিসিস আমরা দুই ভাগে ভাগ করব। একটাকে বলবো আমরা মনো ইলেকট্রন, মনো ইলেকট্রনিক স্পিসিস, মনো ইলেকট্রনিক, আরেকটা বলবো আমরা পলি ইলেকট্রনিক স্পিসিস, পলি ইলেকট্রনিক স্পিসিস। তাহলে মনো ইলেকট্রনের মধ্যে কি আছে, ধরো আমার কাছে আছে এরকম হাইড্রোজেন লাইক অ্যাটম, ঠিক আছে, মানে হাইড্রোজেন লাইক অ্যাটম, যেমন কি কি, হইতে পারে হাইড্রোজেন ইটসেলফ, হইতে পারে হিলিয়াম প্লাস, হইতে পারে লিথিয়াম 2 প্লাস, ঠিক আছে, বেরিলিয়াম 3 প্লাস, যাই হোক না কেন এদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, কারণ এটা একটা ইলেকট্রন। এবার যেহেতু আমরা আসতেছি, তাহলে এখানে বলেন যেহেতু একটা ইলেকট্রন আছে তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা হবে একটা, সো এখানে যদি একটা ইলেকট্রন তার মানে নো পেনিট্রেশন, নো শিল্ডিং, বলবো এখানে শিল্ডিং, আচ্ছা, তাহলে এখানে ঘটবে হচ্ছে নো পেনিট্রেশন, তাহলে পেনিট্রেশনে ঘটবে না, নো শিল্ডিং, এখানে শিল্ডিং ইফেক্টও থাকবে না, তার পেনিট্রেশনও নাই, শিল্ডিংও নাই। আচ্ছা, রাইট, দ্যাটস ওয়াই এখানে বলতে পারি যে এটা যদি আমাদের হচ্ছে এনার্জি লেভেল হয়, মানে এটা যদি 3s হয় তাহলে এটা হবে 3p এবং এটা হবে কি 3d, সবগুলোর কিন্তু সব সেলের এনার্জি কি হবে, সেম হবে, রাইট, সেম হবে। বাট হোয়াট অ্যাবাউট হচ্ছে পলি ইলেকট্রন স্পিসিস, যেমন ধরো আমার কাছে আছে এইচ মাইনাস, হইতে পারে হচ্ছে হিলিয়াম, হইতে পারে লিথিয়াম, যাই হোক না কেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই থিওরিটা অ্যাপ্লিকেবল। তাহলে এখানে কিন্তু যেহেতু পলি ইলেকট্রন, তার মানে বলতে পারি এখানে বলতে পারি আমরা ইলেকট্রন সংখ্যা হচ্ছে একের অধিক, তার মানে ইজ গ্রেটার দেন 1, এটা বলতে পারি, তার মানে এটা লিখতে পারি 1 ইলেকট্রন, রাইট, ফাইন। তাহলে এটা হওয়ার জন্য মানে বলবো এখানে যদি এখানে পেনিট্রেশনে ঘটবে, পেনিট্রেশন, রাইট, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে শিল্ডিংও
ঘটবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই জন্য হওয়ার জন্য এবার আর এরকম থাকবে না। এবার এনার্জি গ্যাপ এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ এটা যদি আমরা বলি এবার এখানে বলবো যে এনএস এবং এনপি এবং এনডি এর মধ্যে সবচেয়ে এনার্জি কার কম? এনএস এর, কারণ এটা ভিতরে নিউক্লিয়াসের কাছে থাকে, তাই না? এটা সবচেয়ে এনার্জি কম, তারপরে এনপি, তারপরে কি এনডি, তার মানে এখানে আর ডিজেনারেসি আসতেছে না। তাহলে এখানে আসছে কি ডিজেনারেট, ডি জে না রেট, এখানে কি নন জেনারেট, নন ডিজেনারেট, ডি জে না রেট স্টেট এখানে ক্রিয়েট হচ্ছে। হোপ এই টার্মটা আমরা সবাই বুঝতে পারছি। ওকে, আচ্ছা। তো এবার একটা প্রশ্ন আমরা নেই, তাহলে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন। ধরেন আমার কাছে আছে এইচ প্লাস এবং ধরেন আমার কাছে আছে এইচ মাইনাস, এইচ প্লাস আর হচ্ছে এইচ মাইনাস। এবার এবার যদি আমরা এখানে বলার চেষ্টা করি যে এখানে ইলেকট্রন কিন্তু একটা, আর এখানে ইলেকট্রন কয়টা? দুইটা, তাই না? দুইটা ইলেকট্রন। এখন দুইটা হওয়ার জন্য দেখেন যে ঘটনাটা ঘটতেছে, তাহলে এখানে যেহেতু দুইটা ইলেকট্রন, যদি এখানে একটা ইলেকট্রন, তার মানে আমি যদি বলি এটা হচ্ছে ওয়ান এস, ওয়ান এস তো ওয়ান এসি। আর এখানে যদি বলি টু এস, যেহেতু এখানে একটা ইলেকট্রন, তার নো শিল্ডিং নো পেনিট্রেশন, তার মানে এখানে টু এস এবং টু পি কিন্তু এনার্জি কি হবে? সমান হবে, সাবশেল এনার্জি সমান। এবার এখানে যদি বলি থ্রি, থার্ড শেলের কথা যদি বলি, তাহলে এটা হবে থ্রি এস, এটা হবে থ্রি পি, এটা কি হবে আমাদের থ্রি ডি। এগুলা তিনটা কিন্তু এনার্জি সমান। বাট হোয়াট অ্যাবাউট এইচ মাইনাস? তাহলে এইচ মাইনাস দেখা যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান এস, ফাইন। এটা হচ্ছে আমরা বলবো টু এস। এখন টু এস এবং টু এস এনার্জি গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, কারণ এবার ইলেকট্রন একের অধিক, তাই না? বা দুইটা ইলেকট্রন এখানে আছে। এটা হচ্ছে টু এস, যেহেতু ভিতরে ভিতরের দিকে আছে, এর জন্য এর এনার্জি কি কমে যাবে। তাহলে টু এস এদিকে, এরপরে কোনটা আসবে? টু পি। আচ্ছা, তার মানে এটা বলবো আমরা হচ্ছে সেকেন্ড এনার্জি লেভেল ইএল, এটাকে বলবো আমরা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, ইএল এনার্জি লেভেল। আচ্ছা, এরপরটা হচ্ছে দিস ইজ থ্রি এস, এটা হচ্ছে আমাদের থ্রি পি, এটা আমাদের কি বলবো আমরা? থ্রি ডি। এটা আমাদের হচ্ছে সিডিপি, এটাকে আমরা কি বলবো? থার্ড ইএল। ওকে, এনার্জি লেভেল। হোপ এটা আমরা বুঝতে পারতেছি। তার মানে এই হচ্ছে কাহিনী, পেনিট্রেশন এবং শিল্ডিং এর ফলাফল যে কি অ্যাকচুয়ালি হচ্ছে। এবার একটা প্রশ্ন আমরা নেই, প্রশ্নটা হচ্ছে কারেক্ট কারেক্ট এনার্জি লেভেলস অফ এলআই টু প্লাস, তাহলে লিথিয়াম টু প্লাস এর ক্ষেত্রে কারেন্ট এনার্জি লেভেল কি হবে? তাহলে এরকম দিলাম যে টু এস ইজ লেস দ্যান টু পি। আচ্ছা, বি নাম্বার বললাম যে থ্রি এস ইজ গ্রেটার দ্যান থ্রি পি। সি নাম্বার বললাম হচ্ছে থ্রি এস ইজ ইকুয়াল টু থ্রি পি ইজ ইকুয়াল টু থ্রি ডি। আর ডি নাম্বার বললাম আমরা হচ্ছে থ্রি এস ইজ লেস দ্যান থ্রি পি, তাই না? তাহলে প্রথমে মাথায় এটা আসবে, যেহেতু ভাইয়া এখানে লিখতেছি হচ্ছে লিথিয়াম প্লাস, তার মানে এখানে অ্যাপ্লাই করবো আপ বাউ প্রিন্সিপাল এন প্লাস এল, তার মানে এই এনার্জি বেশি, যে এন মানে টু প্লাস ওয়ান, বুঝছেন এটা? যে এন এখানে এন কত? টু, তাই না? এন এখানে টু, আর এল এর পি এর জন্য এল কত? এখানে এল হচ্ছে বলবো হচ্ছে ওয়ান, তার মানে আমি যোগ করলে ভালো কত পাবো? এন প্লাস এল। এখানে এন প্লাস এল পাবো হচ্ছে থ্রি, আর এখানে কত পাবো? এন প্লাস এল এন পাবো হচ্ছে টু। তার মানে দুটাতে এনার্জি গ্যাপ তো আছে, বাট না, এখানে আসলে নাই। কারণটা হচ্ছে যেহেতু এখানে একটা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন, তাই না? এখানে ওয়ান ইলেকট্রন, দ্যাটস ওয়াই এখানে এনার্জিটাও কি হবে? সেম হবে, কারণ এখানে নো শিল্ডিং নো পেনিট্রেশন। তাহলে উত্তর হবে আমাদের এখানে সি নাম্বারটা। বুঝতে পারছি? তাহলে এই জন্য আমরা দেখতাম যে হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে যখন আমরা ভোর মডেল চিন্তা করতাম, তখন লাইমেন, বার্মার, কাস্টেন, তাই না, অনেক সিরিজ পাইতাম, তাই না? ব্রাকেট, ফ্রোন, হামফ্রিজ, হোয়াট এভার। এই যে সিরিজ গুলো আসতেছে, তাহলে এই সিরিজ গুলো আসলে
যখন আমরা হাইড্রোজেন লাইক অ্যাটমের কথা বলতাম তখন আমরা কিন্তু চিন্তা করতাম যে সিঙ্গেল ইলেকট্রন, তাই না? ওই যে বোর মডেলের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা অনেকগুলো সিরিজ পেতাম, লাইমেন, বামার, প্যারসেন, ব্র্যাকেট, ফোনস, হামফ্রি, সো অন। কখনো আমরা কোনো চিন্তাই করি নাই যে ইলেকট্রন আসলে একটা শক্তি স্তর থেকে আর একটা শক্তি স্তরে যাচ্ছে কেন। তার মানে হোয়াই নট 2s বা হোয়াই নট 2p বা হোয়াই নট হচ্ছে 3s, 3p, 3d, এখানে না গিয়ে একটা সিঙ্গেল লাইন মানে সিঙ্গেল শক্তিতে কেন যাচ্ছে? এটা রিজনই কিন্তু আজকে আমরা ডিসকাস করলাম যে এখানে যদি একটা ইলেকট্রন, দ্যাটস ওয়াই সবগুলো এনার্জি কি হবে? সমান হবে। বোঝা গেছে? এই জন্য বোর মডেলটা সিঙ্গেল ইলেকট্রন অ্যাটমের জন্যই প্রযোজ্য ছিল। মোর দেন ওয়ান ইলেকট্রন স্পিসিস চিন্তা করলে শেষ, ডেড, মডেল ডেড। এবার আমরা আর একটা প্রশ্ন ডিসকাস করার চেষ্টা করি। প্রশ্নটা হচ্ছে এরকম যে আমাদের কাছে আছে মনে করেন হচ্ছে এইচ মাইনাস অ্যান্ড লিথিয়াম 2+। এটার ক্ষেত্রে হাউ মেনি হাউ মেনি নাম্বার হাউ মেনি নাম্বার নাম্বার অফ ডিজেনারেট অরবিটালস আর প্রেজেন্ট ইন থার্ড এনার্জি লেভেলস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন আমি যদি অপশন দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, 3 and 9, বি নাম্বার অপশন দিলাম হচ্ছে 3 and 5, সি নাম্বার দিলাম হচ্ছে 3 and 6, ডি নাম্বার দিলাম হচ্ছে 3 and 8। সঠিক উত্তর কোনটা হবে? ওকে, তো এরকম প্রশ্ন দেখেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব মজার প্রশ্ন, এটা অনেকে ভুল করে। তাহলে এখানে বলছে থার্ড এনার্জি লেভেল। ওকে, এই টার্মটা একটু খেয়াল করতে হবে। তাহলে যেহেতু আমরা এইচ মাইনাস চিন্তা করি, তাহলে এটা হচ্ছে এইচ মাইনাস আর এটা হচ্ছে আমাদের লিথিয়াম 2+। ফাইন। আচ্ছা, তো দেখেন থার্ড এনার্জি লেভেল বুঝতে হবে, থার্ড এনার্জি লেভেল ইম্পর্টেন্ট টার্ম। তো ধরেন আমার কাছে এখানে আছে হচ্ছে যেহেতু এইচ মাইনাস মানে কি? এইচ মাইনাস মানে কিন্তু মোর দেন ওয়ান ইলেকট্রন, একের অধিক কিন্তু ইলেকট্রন আছে, মানে দুইটা এখানে ইলেকট্রন আছে। তার মানে এখানে দুইটা ইলেকট্রন মানে কি? এখানে শিল্ডিংও কাজ করবে, আবার কি পেনিট্রেশন এখানে কাজ করবে। এখানে কি ওয়ান ইলেকট্রন, নো পেনিট্রেশন নো শিল্ডিং, বলতে পারি নো শিল্ডিং নো পেনিট্রেশন। তার মানে এখানে এটা যদি ওয়ান এর চিন্তা করি, রাইট, এটা হচ্ছে আমাদের 2s, এখানে কি হবে 2p, এটা প্রথম এনার্জি, এটা হচ্ছে সেকেন্ড। এবার এখানে হবে কি 3s, 3p আর কি 3d। আচ্ছা, মোট বলছে কতগুলো হচ্ছে ডিজেনারেট হচ্ছে অরবিটাল সম্ভব হবে, ডিজেনারেট বলছিল। তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে থার্ডে দেখেন এখানে এস এ কয়টা আছে অরবিটাল? একটা। আচ্ছা, পিতে তিনটা, এক্স পি ওয়াই পি জেড। আর ডিতে কয়টা? পাঁচটা, তাই না? তার মানে এখন যদি সবগুলো যোগ করে দেই মোট কয়টা আসলো? 9টা। এখানে আসছে 9টা উত্তর। এবার যদি আমি এইচ মাইনাসের কথা বলি, তাহলে এখানে যেহেতু 2 ইলেকট্রন আছে, তার মানে এখানে নো শিল্ডিং নো পেনিট্রেশন। কারণ দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের 1s, এটা হচ্ছে আমাদের 2s, যেহেতু শিল্ডিং হয়েছে তাহলে এবার এনার্জি গ্যাপ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, রাইট? আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু আমাদের হচ্ছে 2p, ঠিক না? আচ্ছা, তো 1s 2s এটা হচ্ছে 2p। এখন এটা প্রথম শক্তি স্তর, এটা সেকেন্ড, আছে কি থার্ড। এবার বলেন তো এখানে কয়টা আছে অরবিটাল? 3টা। তাহলে উত্তর হচ্ছে এখানে 9 আর 3, রাইট? তাহলে এখানে উত্তর হচ্ছে 3 and 9, এটা হচ্ছে আমাদের উত্তর এ। তাহলে কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? খুবই সুন্দর প্রশ্ন, কিন্তু ডিফারেন্ট। ওকে, তো এ হচ্ছে আমাদের কথা। এবার একটা কাজ করি আমরা, এবার আসি আমরা একটু ডি অরবিটাল একটু ডিসকাস করি, সামান্য একটা আইডিয়া দেই ডি অরবিটাল। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে ডি অরবিটাল আসলে কয়টা, তাহলে অনেকের উত্তর আসবে ডি অরবিটাল আসলে 5টা। বাট না, ডি অরবিটাল আসলে 5টা না, ডি অরবিটাল 6টা। তো যারা আমরা ওই যে শ্রোডিঙ্গারের ইকুয়েশন সলভ করছি, সেখানে আমরা একটা জিনিস জানি যে যখন আমরা এই যে ওয়েভ ইকুয়েশন যখন সলভ করি, তার মানে এই যে ডি জেড স্কয়ার যেটা আছে, এটা আসলে দুইটা অরবিটালের মিক্সিং এর ফলে হয়, তাই না? এটা আমরা জানি। তাহলে আসি একটু ডিসকাস করি আমরা যে কিভাবে সম্ভব। তাহলে এখানে ডি আসলে দুইভাবে ভাগ করি আমরা। একটাকে বলি হচ্ছে নন এক্সিয়াল, অক্ষীয় না, অক্ষের উপরে থাকবে না, ইন বিটুইন থাকবে। আর এটাকে বলা হয় এক্সিয়াল, এক্সিয়াল বলা হয়। তাহলে নন এক্সিয়াল কয়টা? নন এক্সিয়াল আসলে মোট কয়টা? তিনটা। কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এটা হচ্ছে নন এক্সিয়াল। আর এক্সিয়াল কয়টা? এক্সিয়াল হচ্ছে তিনটাই। একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা হচ্ছে ডি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর একটা হচ্ছে আমাদের কি বলবো, ডি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুমি যা নেও সমস্যা নাই। ওকে, ফাইন।
এবার একটু আমরা এখানে ড্র করার চেষ্টা করি এক্সিয়াল আর নন এক্সিয়াল গুলোকে। তো এটা হচ্ছে আমাদের প্রথমে আসা হচ্ছে এটা এক্স অক্ষ নিলাম, এটা ধরেন হচ্ছে আচ্ছা উল্টা হবে না, ধরেন এটা এক্স অক্ষ নিলাম, ঠিক আছে, এটা ওয়াই অক্ষ নিলাম। আচ্ছা পরেরটা হচ্ছে আমি প্রথমে ড্র করছি ডি এক্স ওয়াই, পরেরটা হচ্ছে ডি ওয়াই জেড, পরেরটা হচ্ছে ডি জেড এক্স। ফাইন। তো আমরা সবাই জানি এই লোব গুলো হচ্ছে ইন বিটুইন থাকে, এই লোব গুলো তার মানে এরকম হবে আমাদের লোব ইন বিটুইন। তাহলে এটা আমরা বললাম হচ্ছে ওয়াই অক্ষ, এটা বললাম জেড অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা বললাম আমরা জেড অক্ষ। সিমিলার সবগুলো ইন বিটুইন, আমরা 2D মডেল চিন্তা করতেছি, 2D পিকচার আর কি। আচ্ছা, আর এবার আমরা যদি ফেজের কথা বলি তাহলে ডি একটা কিন্তু প্লাস হয়, একটা কিন্তু মাইনাস হয়। তার মানে এটা হচ্ছে আমরা যদি প্লাস চিন্তা করি তাহলে এটা হচ্ছে প্লাস হইতে হবে, অপোজিট ফেজ। এটা যদি মাইনাস হয় এটাও কি হবে মাইনাস, কারণ ডবল নাম্বার আমরা পরে আসছি। এটা হচ্ছে ধরো প্লাস, এটা কি প্লাস, এটা মাইনাস, এটা কি মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটাও মাইনাস। ওকে, এবার পরেরটা আসি আমরা। তাহলে এবার আসি হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা এক্স অক্ষ বললাম, আর এটা আমরা বললাম ওয়াই অক্ষ। পরেরটা হচ্ছে এই হচ্ছে আমাদের পরেরটা ডি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটা ওয়াই বললাম, এটা জেড বললাম। আচ্ছা, এখানে আছে হচ্ছে ডি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা এক্স, এটা মনে করলাম জেড। এখানেও সিমিলার, যেহেতু এটা অক্ষীয়, অক্ষীয় বা এক্সিয়াল হওয়ার অর্থটা হচ্ছে এবার লোকগুলা অক্ষের উপরে থাকবে। তাহলে এ হচ্ছে আমাদের অক্ষের উপরে লোক, অক্ষের উপরে লোক উপরে, অক্ষের উপরে, অক্ষের উপরে, এই অক্ষের উপরে, অক্ষের উপরে। ফাইন। আচ্ছা, এবার আসি। আচ্ছা, এবার যখন আমরা এখানে ইলেকট্রন, ঠিক আছে, ফেজের কথা বলবো, তাহলে এটা প্লাস দিলে এটাও প্লাস হইতে হবে, এটা মাইনাস হলে এটা মাইনাস, এটা প্লাস দিলে এটাও প্লাস, এটা মাইনাস হলে এটাও মাইনাস, এটা প্লাস হলে এটাও প্লাস, এটা মাইনাস হলে এটাও মাইনাস। রাইট। এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই দুইটা থেকে আমরা পাই ডিজেড স্কোয়ার, তাই না? ভুল লিখতেছিলাম আগে, 5-6টা বলছি না, এটা সঠিক। তো দেখো ডি জেড স্কোয়ার আমরা একটা পাই কিভাবে একটু দেখার চেষ্টা করি। আমরা কিন্তু সবাই জানি যখন প্লাস প্লাস ফেজ তরঙ্গ যখন মিক্স হয়ে যায় তখন নেট কিন্তু বিস্তার বড় হয়ে যায়, বিস্তারটা বেড়ে যায়, অ্যাম্পলিটিউড কি হয়ে যায়, বেড়ে যায়। তো ধরো আমাদের কাছে দেখো এরকম আছে, ভালো একটু বুঝবা। লেটস সে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইমাজিন করতে হবে, ঠিক আছে? আসো এবার চিন্তা করো, ধরো তো এভাবে লিখছি, এভাবে রাখলাম, তার মানে কি এটা হচ্ছে লোভ, এটাও লোভ, এটা লোভ, এটা লোভ, চারটা লোভ আছে। ফাইন। এবার লোভ গুলো দেখো তো এক্স অক্ষ বরাবর আছে আর জেড বরাবর আছে। এটা এক্স অক্ষ, এটা কিন্তু জেড অক্ষ, আমি বলে দিছিলাম। আচ্ছা, ডাবল ডাম্বেল। এবার এরকম দেখো নিলাম আমরা, তাহলে এটাকে কি বলবো বলতো, ডি ওয়াই স্কোয়ার, সরি ডি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বা জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই লেখো। আচ্ছা, পরেরটা চিন্তা করো তো, এবার ভাবো, এবার এটা কি, দেখো তো এটা কি, দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা কিন্তু জেড অক্ষ, তার মানে ডি ওয়াই স্কোয়ার মাইনাস কি জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তার মানে এই দুটো যখন লিখছি আমরা, এবার জেড বরাবর কিন্তু প্লাস ফেজ, জেড বরাবর কিন্তু প্লাস ফেজ। এবার দেখো তো যখন এটার সাথে এই প্লাস যখন এরকম মিক্স হবে তখন নেট বিস্তার কি হবে, বড় হয়ে যাবে। তাহলে জেড অক্ষ বরাবর লোব গুলো হবে বড়, ঠিক আছে? তাহলে আমরা এই কথাটা বাদ দিলাম, এটা এটা বাদ দিলাম আমরা। দেখো, তাহলে জেডটা আমরা বাদ দিলাম, এই হচ্ছে আমাদের এক্স আর ওয়াই আছে। তাহলে আমরা যেটা বললাম, তাহলে এবার দেখেন এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, এই জেড অক্ষ বরাবর দেখেন হচ্ছে লোবগুলো হচ্ছে বড় হয়ে গেছে। রাইট। এবার এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা কিন্তু মাইনাস ফেজ, মাইনাস মাইনাস মাইনাস, এই দেখেন এক্স অক্ষ মাইনাস, এবার দেখেন ওয়াই কিন্তু মাইনাস আছে। তাহলে মাইনাস 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 পাশাপাশি আছে না, পাশাপাশি হওয়ার জন্য এটা পাশাপাশি কি হবে, এরকম ওভারল্যাপিং হবে, ওভারল্যাপিং 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 হওয়ার জন্য কি হবে, এটা পাশাপাশি এটা সার্কেল দেখের মতো, ওই যে পাই বন্ড করছিলাম না, যখন এরকম এরকম সাইন দেই, বন্ডিং দেখা এরকম, দেখেন এই বরাবর দেখেন সার্কেল হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই তাহলে একটা সার্কেল হবে, আর জেড বরাবর লোব থাকবে। তাহলে দাঁড়ালো এরকম যে এ হচ্ছে আমাদের সার্কেল, এ হচ্ছে আমাদের সার্কেল, এক্স ওয়াই তলে সার্কেল, ঠিক আছে? যাকে আমরা বলবো হচ্ছে মাইনাস ফেজ, এটাকে বলবো মাইনাস 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 মাইনাস, আর এটাকে বলবো প্লাস প্লাস ফেজ। তাহলে এটা কিন্তু এক্স ওয়াই তলে আছে, এক্স ওয়াই প্লেনে আছে, মানে এই যে এক্স ওয়াই তলে আছে আর জেড কিন্তু বাইরের দিকে আছে, যে ওই উপরে প্লেনে। এই জন্য এখানে অনেকগুলো ইফেক্ট পাই আমরা, যে জেড আউট জেড ইন এটা পড়বো যখন আমরা হচ্ছে সামনে লেকচার গুলো পড়বো, অথবা যখন আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়বো, তখন এই পার্ট গুলো খুবই কাজে লাগবে, ঠিক আছে? এখানে নাম আছে জন টেলার ডিস্টরশন, রাইট? ভালো বুঝবা এই জিনিসটা। তো আসো, তাহলে এ হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন ছিল, আর এই প্লাস লোবটা কি উপরে ছিল, ব্যাপারটা এরকম দাঁড়ালে এখানে গোল, এরকম গোল এক্স ওয়াই তাহলে গোল, আর এরকম লোব উপরে নিচে, ঠিক আছে? উপরে নিচে এরকম থাকবে।
হোল উপরে নিচে, ঠিক আছে? Fine. তাহলে এখান থেকে আসলে এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তাহলে এভাবে আসে আসলে যে ডি অরবিটাল মোট 5টা, তাহলে 3টা আসলে নন এক্সিয়াল আর 2টা এখানে আসলে এক্সিয়াল, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে কি ডি জেড স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকে আমাদের মোটামুটি লেকচার। আশা করি তোমরা ক্লাস অনেক এনজয় করছো। ঠিক আছে? পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক।